ছি, এত বড় ধামড়ে মেয়ে হয়ে এই মাঝরাত্রিরে জোয়ানপুল্লার ঘরে ঢুকেছিস? তুমি এই রাত্রিবেলায় জাগুক দাদুভাইয়ের ঘরে কি করতেছিলা? অদৃষ্টের লিখন সব, আমাগো কপালে সুখ নাই রে মা। তোর মাথা খারাপ হয়ে গেছে জাঙ্কুক? তুই দেইকে বিয়ে করবি মানে? কি বলছিস এসব? ঘটনা যখন আমাকে নিয়ে, তখন আমাকেই তো এইসবের নিষ্পত্তি করতে হবে। ওই মেয়েটাই তো এসেছিল তোমাকে ফাঁসাতে। বুঝো না, বড়লোকের ছেলে দেখলে তো আর মাথা ঠিক থাকে না। কিন্তু আমি চাই ওকে বিয়ে করতে। তোমার আমায় বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? তোমায় অর্ধেক নিজের করে নিলাম, বাকিটা বিয়ে দিন করে নেব। ভালোবাসতে চাই তোকে। ভালোবাসা কি একদিনের হয়? আমি তোকে ভালোবাসতে চাই ইয়ঙ্গি। দিবি ভালোবাসতে আমায়? ছি, এত বড় ধামড়ে মেয়ে হয়ে এই মাঝরাত্রিরে জোয়ানপুল্লার ঘরে ঢুকেছিস? কি নির্লজ্জ বেহায়া মেয়ে ছিলে! লাজ লজ্জা কি সব গুলে খেয়েছিস? জেনির এরকম কটু কথা শুনে লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তে। বাকিরাও ততক্ষণে তার দিকে ফিরে ছি ঠু করতে শুরু করেছে। তার পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে বেশ লম্বা চওড়া ফর্সা একটা ছেলে। সাদা গায়ের রং, তার উপর কালো শার্ট। বেশ আকর্ষণীয় লাগছে তাকে। বাম গালের নিচের দিকটায় একটা কাটা দাগ। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে আছড়ে পড়েছে কপালে। ভ্রুজোড়া কুঁচকে আছে তার। ঘটনা তো তাকে ঘিরেই। তার পাশে দাঁড়িয়ে আছে জেহুক, তের মামাতো ভাই। সে এগিয়ে এসে বলল, আহা, আগেই মেয়েটাকে এমন আজেবাজে কথা বলছো কেন? ওকে কিছু বলার সুযোগ তো দাও। হতেও তো পারে তোমরা যেটা দেখেছো সেটা সত্যি নয়। তুই থাম জেহুক। হুঙ্কার ছেড়ে উঠলেন জেহুকের বাবা জ্যাকসন। বাড়ির বড় ছেলে তিনি। তার উপর বোন আর বোনের মেয়েকে তিনি দু চোখে দেখতে পারেন না। বোন তার অমতে বিয়ে করাই, সেখানে সেই মেয়েকে ঘিরেই তো কাহিনী। জ্যাকসন আরো রেগে বলে উঠলেন, জেনি নিজের চোখে দেখেছে তে আর জাঙ্কুককে একসাথে একে অপরকে জড়িয়ে ধরেছে। ছি ছি, আমার তো বলতেও লজ্জা করছে। আগে ওর মা আমাদের বংশের মুখে চুনকালি লাগিয়েছে, এবার মেয়েও মায়ের রাস্তায় হাঁটছে। নির্লজ্জ কোথাকার। পাশ থেকে বলে উঠল সর্দার বাড়ির ছোট ছেলে রকি। শাড়ির আঁচলে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তের মা ইয়ঞ্জন, সর্দার বাড়ির একমাত্র মেয়ে ইয়ঞ্জন বেগম। পাশে তার মা লুসি বেগম বসে আছেন। তিনি গরুগম্ভীর আওয়াজে বলে উঠলেন, খামোশ। অনেকক্ষণ থেকে তোমাকে সবার কথা শুনতাছি, এবার আমি কমু, তোমরা শুনবা। তে এদিকে আসো। তে পা টিপে টিপে লুসি বেগমের সামনে এসে দাঁড়ালো। লুসি বেগম চশমার কাজ পরিষ্কার করে নিলেন, গম্ভীর আওয়াজে শুধালেন, তুমি এই রাত্রিবেলায় জাগুক দাদুভাইয়ের ঘরে কি করতেছিলা? তে গলা কাঁপছে, কথাও ঠিক করে বলতে পারছে না। সে কাঁপা কাঁপা গলায় বলল, নানু, আমি বুঝতে পারিনি এটা যে ওনার ঘর। তের কথা শেষ হলো না, তার আগেই জ্যাকসনের ভারী হাতে চড় এসে পড়লো তের গালে। তে টাল সামলাতে না পেরে ছিটকে মেঝেতে গিয়ে পড়লো। তৎক্ষণি কপালের এক পাশটা কেটে তরতর করে চোখের এক পাশে বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। লুসি বেগম রাগে চোখে চাইলেন জ্যাকসনের দিকে। জ্যাকসন এক পাশে সরে দাঁড়ালেন। জ্যাকসন, তোমার সাহস কি কইরা হইল? কি কইরা তুমি বাড়ির মেয়ের গায়ে হাত তুললা? তুমি জানো না এবারে পোলারা মায়াকো গায়ে হাত উঠাই না? দুঃখিত আম্মা, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ওই মিথ্যা কথা শোনার মতো এত ধৈর্য আমার হইল না। আমারে মাফ করেন। লুসি বেগম এবার তের দিকে ফিরলেন। কোনো মাইয়া, আজ যা করছো ভবিষ্যতে আর এমন কিছু কইরো না। কেন তুমি দাদু ভাইয়ের ঘরে ঢুকছিলা আমি জানবার চাই না, তই আর যেন না শুনি। তুমি ওর আশেপাশেও গেছো। এখন যাও, রুমে যাও। মেলা রাত হয়েছে, সবাই ঘুমাও যায়া। লুসি বেগম লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। রকির স্ত্রী লিসা বেগম শাশুড়িকে নিয়ে গেলেন। একে একে সবাই সেখান থেকে চলে গেল। ইয়ঞ্জন বেগম এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। অদৃষ্টের লিখন সব, আমাগো কপালে সুখ নাই রে মা। অজয়ের কাছে ইয়ঞ্জন বেগম। আর কি বা করবেন তিনি? এতদিন ধরে সব সহ্য করে গেছেন, আজকেও শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে গেলেন। মেয়ের হয়ে দুটো কথা বলতে পারলেন না। সর্দার বাড়ির একমাত্র মেয়ে ইয়ঞ্জন বেগম, তিন ভাইয়ের নয়নের মণি। গ্রামের সর্দারদের মর্যাদা অনেক, বলা যায় রহিমপুর গ্রামের মাতাব্বর তারা, প্রভাব প্রতিবৃত্তি বিস্তর।
সেই সর্দার বাড়ির একমাত্র মেয়ে প্রেমে পড়লো সামান্য এক চাষার ছেলের। এটা মেনে নিতে পারলো না তারা। শেষমেশ ইয়ঞ্জন বেগম পালিয়ে গেলেন সেই ছেলের হাত ধরে। লুসি বেগমের স্বামী সেই শোকে স্ট্রোক করলেন, কয়েকদিনের মধ্যে মারাও যান। বছর 3 পরে ইয়ঞ্জন বেগম তেকে নিয়ে ফিরেন। তের বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান। তারা চেয়েও ইয়ঞ্জন বেগমকে তাড়িয়ে দিতে পারেননি। থাকতে তো দিলেন বাড়িতে, তবে মেয়ে করে নয়, তাকে ট্রিট করলেন বাড়ির কাজের লোক হিসাবে। ইয়ঞ্জন বেগমের ভাগ্যের লিখন বলে মেনে নিলেন তিনি। তেও ধীরে ধীরে বড় হতে থাকলো এই বাড়িতেই। আজকের ঘটনায় তেয়ের দোষ না থাকলেও দোষী হলো সেই। রাতে তখন কারেন্ট ছিল না। তেকে রকির স্ত্রী জেনি বেগম ডেকে বললেন, জাকুব বাবার ঘরে এই পায়েসের বাটিটা দিয়ে আয় তো। তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে কেন মেজো মামি? জেনি বেগম রেগে গিয়ে বললেন, এত প্রশ্ন কিসের তোর? যা বলছিস সেটা কর। তেও বিশেষ প্রশ্ন করলো না আর। পায়েসের বাটিটা নিয়ে একটা ছোট টর্চ লাইট দিয়ে পা বাড়ালো জাঙ্কুকের ঘরের দিকে। জাঙ্কুক জেহুবের বন্ধু, এখানে এসেছে ছুটিতে ঘুরতে। ছোট টর্চের আলোয় ভালো করে দেখতে পাচ্ছিল না তে। রুমে ঢুকেও দেখেনি জাঙ্কুক কোথায়। সে ভেবেছিল বাটিটা টেবিলের উপর রেখে সে চলে যাবে। তে পেছনে ফিরতেই ধাক্কা খেলো জাঙ্কুকের সাথে। জাঙ্কুক তখন বাইরে থেকে ঢুকছিল ভেতরে। তে পড়ে যাওয়ার আগে জাঙ্কুক তাকে ধরে ফেললো। ঠিক এই মুহূর্তেই জেনি বেগম লোকজন নিয়ে ঘরে ঢুকে। কারেন্টও ততক্ষণে চলে এসেছে। তে অবাক হলো ভীষণ। সর্বসম্মুখে জেনি বেগম দিব্যি সব কথা ঘুরিয়ে দিলেন। এমনভাবে বললেন যেন তে নিজের ইচ্ছায় জাঙ্কুকের ঘরে ঢুকেছে। কিন্তু তের কথা কেই বা শুনবে? কেনই বা শুনবে? এই বাড়িতে কেউ তো তাদের সহ্যই করতে পারে না, শুধুমাত্র লুসি বেগম ছাড়া। লুসি বেগম মেয়ে আর নাতনির উপর রাগ পুষে রাখতে পারেননি। সবার সামনে রাগঝাগ দেখালেও আড়ালে তিনি তাদের বেশ যত্ন করতেন, যার জন্য ভাই ভাই বউদের এত অবহেলা সত্ত্বেও ইয়ঞ্জন বেগম পড়েছিলেন এ বাড়িতে। ইয়ঞ্জন বেগম তেকে নিয়ে গেলেন তাদের ঘরে। তে মাকে জড়িয়ে ধরে কাছে। মা ছাড়া একমাত্র নানুই ছিল তার আপন। আজকের ঘটনার পর হয়তো সেও তাকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে ভেবেই ডুকরে কেঁদে উঠল সে। ইয়ঞ্জন বেগম মেয়েকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। তবে তার চোখে ঘুম নেই আজ। কাল কি হবে সেটাই ঘুরছে তার মাথায়। এত সহজে যে এর থেকে বের হতে পারবেন না সেটা তিনি খুব ভালো করেই জানেন। ইয়ঞ্জন বেগমের ধারণাটাই ঠিক হলো। সেটা প্রমাণিত হলো সকালে খাবার টেবিলে। তেকে দেখেই জ্যাকসন আর রকি উঠে পড়লেন খাবারের প্লেট ছেড়ে। জানিয়ে দিলেন, খাবার টেবিলে বসে এই দুশ্চরিত্রা মেয়ের মুখ দেখলে খাবার গলা দিয়ে নামবে না। তের চোখে পানি ছলছল করছে। কোথায় তার ভুল সেটা যেন সে শত চেষ্টা করেও বুঝে উঠতে পারছে না। তে কাছে। ঠিক এই সময় কেউ তার কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, কাটিস না ময়না পাখি, তোর চোখের পানি সহ্য হয় না আমার। তোর মাথা খারাপ হয়ে গেছে জাঙ্কুক? তুই তেকে বিয়ে করবি মানে? কি বলছিস এসব? হাঁটুতে ভর দিয়ে বসে আছে জাঙ্কুক। তার সামনে দাঁড়িয়ে আছে অবাক হয়ে জেহুব। জাঙ্কুকের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে বেশ শান্ত হয়ে বলল, যা বললাম সেটা করার ব্যবস্থা কর। জাঙ্কুক, তোর মাথা এখন গরম হয়ে আছে, তুই আগে শান্ত হ। ঠান্ডা মাথায় ভাব কি বলছিস তুই। আমার মাথা ঠান্ডাই আছে, আমি ভেবে চিন্তেই কথাটা বলছি। এখন বল, বাড়ির সবার সাথে এই বিষয়ে তুই কথা বলবি নাকি আমি বলবো? জেহুব হতভম্ব হয়ে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। ছেলেটার মাথা কি একেবারেই খারাপ হয়ে গেছে? কিন্তু তুই তেকে বিয়ে কেন করতে চাইছিস? তুই তো ওকে ঠিক করে চিনিসই না। এই কয়দিন হলো দেখেছিস কাল রাতে ভুলবশত একটা ঘটনা ঘটেছে, আর আজকে তুই ওকে বিয়ে করতে চাইছিস? তোর মাথায় কি চলছে আমাকে একটু পরিষ্কার করে বল তো। কিছুই চলছে না। ঘটনা যখন আমাকে নিয়ে, তখন আমাকেই তো এসবের নিষ্পত্তি করতে হবে। না, করতে হবে না। যা হয়েছে তার জন্য তুমি দায়ী নও বাবা। সব দোষ ওই মেয়েটার। ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলল জেনি বেগম। ওই মেয়েটাই তো এসেছিল তোমাকে ফাঁসাতে। বুঝো না, বড়লোকের ছেলে দেখলে তো আর মাথা ঠিক থাকে না। চেয়েছিল তোমাকে ফাঁসিয়ে তোমার গলায় ঝুলে পড়তে, আর তুমি কি না ওর পথটাই সহজ করে দিতে চাইছো? বোকা ছেলে। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে বলল, বোকা ভাবলে বোকাই সই, কিন্তু আমি চাই ওকে বিয়ে করতে। ওই ঘটনার দায়িত্ব শুধু ওর না, আমারও। এখন সব দোষ ওর ঘাড়ে আমি তো আর পালিয়ে যেতে পারি না। জেহুব, তুই তোর বন্ধুকে বোঝা। ওর মাথা খারাপ হয়ে গেছে। অতি ভালো মানুষই দেখাতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। তুমি বা তের নামে এমন আজে বাজে কথা কেন বলছো মেজুমা? তুমি ওকে দেখতে পারো না মানলাম, তাই বলে ওর সামনে এমন করে বলবে? মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? এমন নিচু মন মানসিকতার পরিচয় দিও না। তুই থাম, ভুল কি বলেছি আমি? ওর যদি এই প্ল্যানই না থাকবে তবে কেন গিয়েছিল রাত বিরেতে জাঙ্কুকের ঘরে?
যে কারণেই যাক, ও যখন গিয়েছিল তখন তো জাঙ্কুক ঘরে ছিল না। আমি তো সব শুনেছি জাঙ্কুকের কাছে। ওর যদি উল্টাপাল্টা কোনো চিন্তা থাকতো তবে নিশ্চয়ই ও যাওয়ার জন্য সেই সময়টা বেছে নিত যখন জাঙ্কুক ওর ঘরে থাকবে। কিন্তু ও কি তা করেছে? সব ওই মেয়ের প্ল্যান। তুই চিনিস না ওকে। আর চেনার দরকার নেই মেজমা, যতটুকু জেনেছি ওটাই যথেষ্ট। বিরক্ত হয়ে বলল জেহুব। জেনি বেগম বিড়বিড় করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জেহুব আবার জাঙ্কুকের কাছে গেল। তুই হটকারিতার বশে কোনো সিদ্ধান্ত নিস না, আমি সাবধান করছি তোকে। এমন নয় যে তে মেয়ে খারাপ, ও যথেষ্ট ভালো মেয়ে, কিন্তু বিয়েটা ছেলেখেলা নয় জাঙ্কুক, যে জোকের বশে করে পরে পস্তাবি। তোর মা বাবা কি রাজি হবে এই সিদ্ধান্তে, সেটা ভেবেছিস একবারও? এইসব নিয়ে ভাবিস না, আমি সব সামলে নেব। দেখ, যা ভালো বুঝিস তাই কর। হাল ছেড়ে দিল জেহুব। চাকুকে বোঝানো তার দ্বারা সম্ভব না। বেরিয়ে গেল সে রুম ছেড়ে। চাকুক ফোন বার করে ডায়াল করলো তার মায়ের নাম্বারে। টাইম স্কিপ। লুসি বেগম গম্ভীর স্বরে বলল, তুমি চিন্তা ভাবনা কইরাই সিদ্ধান্ত নিছো তো? তুমি তেরে বিয়া করবার চাও? চাকুক মাথা তুলে সম্মতি দিয়ে জানালো, জি নানু, আমি ভেবে চিন্তেই বলছি। আর তোমার আব্বা আম্মা, হেরা কি আমার তেরে মাইনা নিব? ওগো মতামত তো নেওয়ার দরকার। আমি মায়ের সাথে কথা বলেছি, মায়ের এতে আপত্তি নেই। আর তোমার আপা, তার মতামতের কোনো প্রয়োজন নাই। আমার জীবনের সব সিদ্ধান্ত আমার মাই নেই। তার যখন কোনো আপত্তি নেই তখন ভেবে নিন আমার দিক থেকে সবাই রাজি। আব্বার সিদ্ধান্তের দরকার নাই মানে? পরে যদি হ্যাঁ কোনো ঝামেলা করে? আমি তো শুনছি তোমার বাপ মেলা বড় ব্যবসায়ী, হ্যাঁ চেনা জানাও অনেকে। আমাকে যদি পরে বিপদে ফেলে তখন? রকি সন্দিহান গলায় প্রশ্ন করলেন। তার চিন্তা তেকে নিয়ে নয়, তার চিন্তা নিজেদের নিয়ে। চাকুক মুচকি হেসে বলল, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। রকি আরও কিছু বলতে যাচ্ছিলেন, লুসি তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। চাকুকের দিকে চেয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমার মারে আসতে কও এই বাড়িতে। হ্যার উপস্থিতিতেই বিয়া হইব তোমাগো। বিয়া হইব মানে? কি বলতেছেন আম্মা? পোলাটা কইল আর আপনিও রাজি হইয়া গেলেন? আমাগো তেয়ের সাথে ওই পোলারে মানাই? কোথায় সে শহরের সুন্দর শিক্ষিত বড়লোক ঘরের পোলা, আর কোথায় আমাগো তে? আসমান জমিন ফারাক দুইজনের মধ্যে, তাও আপনি রাজি হইতাছেন? তড়িঘড়ি করে বলে উঠল জিনি বেগম। তার যেন কিছুতেই সহ্য হচ্ছে না। তে এত বড় বাড়ির বউ হবে। তিনি তো ভেবেছিলেন তার মেয়ে হানসুইর সাথে তিনি জাঙ্কুকের বিয়ে দেবেন। সেদিন যখন তিনি তেকে জাঙ্কুকের রুমে পাঠানোর প্ল্যান করেন তখন সেখানে জেহুব ছিল। জিনি বেগম চেয়েছিলেন জেহুবের সাথে তের অপবাদ লাগাতে, কিন্তু তার দুর্ভাগ্য, জেহুব তে আসার আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর জাঙ্কুক তখন রুমে ঢুকেছিল। ইয়ঞ্জন বেগম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। তার যে জাঙ্কুককে অপছন্দ তা নয়, কিন্তু তিনি চান না মেয়ের অমতে তার বিয়ে দিতে। তিনি লুসি বেগমের দিকে চেয়ে বললেন, কিন্তু আম্মা, তের মতামতটাও যদি? ওর আবার মতামত কিসের? ইয়ঞ্জনের কথার মাঝেই হুঙ্কার ছাড়ল রকি। আকাম ঘটানোর আগে মনে ছিল না এখন আমরা ওর জন্য যা ঠিক করবো ওরে সেটাই মেনে নিতে হইব। তুমি থামো রকি, লুসি বেগম শাসন করলেন ছেলেকে। অবশ্যই ওর মতামতের প্রয়োজন আছে, সংসারটা তে করবে, তুমি না। তাই চুপচাপ ওইখানে দাঁড়াই থাকো। আমি তো এখানে উপস্থিত আছি, আমি বুঝবো কি করণ লাগবো। তে, তোর এই বিয়েতে আপত্তি আছে? তে থতমত খেয়ে গেল, কি জবাব দেবে সেই সবার সামনে। সবাই এখন ওর মুখের দিকে তাকিয়ে আছে। চাকুকের দৃষ্টি সোজা ওর চোখের দিকে। লজ্জায় লাল হয়ে উঠল তে। লুসি বেগম গুরু গম্ভীর আওয়াজে আবারও বলে উঠলেন, কি হইল, কথা কও না কেন? চাকুক দাদু ভাইরে বিয়ে করতে কোনো আপত্তি আছে তোমার? তে মাথা নিচু করে ফেললো। ধীরে ধীরে ডানে বাঁয়ে মাথা নাড়ালো সে। লুসি বেগম মুচকি এসে মনে মনে বলে উঠল, আলহামদুলিল্লাহ। জিনি বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। ভেবেছিলেন তে হয়তো রাজি হবে না, কিন্তু তার সেই আশায়ও পানি ঢেলে দিল সে। তোমার আমায় বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? তে আনমনে ছাদের পাশ ধরে হাঁটছিল। পেছন থেকে জাঙ্কুক এসে কখন যে তার পাশে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। জাঙ্কুকের গলার আওয়াজে সে পেছনে ঘুরে চাইল। উত্তর দিলে না যে। তে কি বলবে বুঝতে পারল না। থেমে থেমে উত্তর দেয় সে, মা নানু রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। অন্যের পছন্দ কেন? তোমার কি আমাকে পছন্দ নয়? জাঙ্কুকের প্রশ্নে দ্বিধায় পড়ে তে। দ্বিধান্বিত হয়ে মাথা নাড়ায় সে। জাঙ্কুক একটু ঝুঁকে পড়ে তের দিকে। তে লজ্জায় গুটিয়ে গেল। তার মানে তোমারও আমাকে পছন্দ? বেশ বেশ, শুনে খুশি হলাম। তাহলে বিয়েতে তোমার কোনো আপত্তি নেই, তাই তো?
তে কোনো মতে উপর নিচ মাথা তুলে সম্মতি জানিয়ে পালিয়ে গেল সেখান থেকে। জাঙ্কুক হাসে তের কাণ্ডে। জেহুপ অস্থির হয়ে পায়চারি করছে ঘরময়, আর থেকে থেকে বিড়বিড় করছে। জাঙ্কুক ঘরে ঢুকে ওকে এই অবস্থায় দেখে অবাক হলো। এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখতেই চমকে উঠল জেহুপ। জাঙ্কুক জিজ্ঞাসা করলো তাকে, কি রে, এমন করছিস কেন, কিছু হয়েছে? জেহুপ অসহায় মুখে চাইল তার দিকে। জাঙ্কুক গম্ভীর মুখে বলল, কথা বলছিস না কেন, বল কি হয়েছে? দুটানায় পড়েছি আমি। কিসের দুটানা, খুলে বল কি হয়েছে? জেহুপ কিছু ভাবলো, তারপর জাঙ্কুকে প্রশ্ন করলো, আচ্ছা ধর তোর যদি কখনো এমন কোনো সিচুয়েশন আসে, হয় বন্ধুত্ব নয়তো ভালোবাসা, যে কোনো একটাকে চুজ করতে পারবি, তখন কি করবি তুই? কি বেছে নিবি? জাঙ্কুক কিছুক্ষণ জেহুপের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে বুঝতে পেরেছে জেহুপের কথার অর্থ। একটু দম নিয়ে জাঙ্কুক বলল, আমার মন যেটা বলতো সেটাই করতাম আমি। কি বলে তোর মন, কোনটা চাইতো সে, ভালোবাসা নাকি বন্ধুত্ব? জাঙ্কুক উত্তর দিতে পারে না। কি বলবে সে জেহুপকে, তাকে ছেড়ে তেকে বেছে নিতে? জেহুপ যে তেকে ভালোবাসে এটা জাঙ্কুক কখনো বুঝতে পারেনি। পারলে তেকে সে বিয়ে করতে চাইতো না। জাঙ্কুক তো তেকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। যখন এমন দুর্ঘটনা হলো তখন জাঙ্কুক কিছু না ভেবেই তেকে বিয়ের প্রস্তাব দেয়। খুশি হলো জাঙ্কুক, কিন্তু সে টের পায়নি তার এই খুশি যে তার প্রাণপ্রিয় বন্ধুর যন্ত্রণার কারণ। তাহলে সে কখনো এটা করতো না। জাঙ্কুক জেহুপের সামনে গিয়ে দাঁড়ালো, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি প্রশ্ন করলো তাকে, তুই কি তেকে ভালোবাসিস? জাঙ্কুকের প্রশ্নে জেহুপ বিচলিত হলো না, কোনো জবাবও দিল না, শুধু পলকহীন চোখে চেয়ে রইল জাঙ্কুকের মুখ পানে। জাঙ্কুক আবার বলে উঠল, তে জানে এই কথা? আমার যতদূর মনে হয় ও জানে না। তোর উচিত ছিল ওকে জানানো। যাই হোক, টেনশন করিস না, আমি বলে দেব আমি তেকে বিয়ে করতে চাই না। তের সাথে আমি তোর বিয়ে দেব, ভাবিস না তুই। জেহুপ ম্লান হাসলো, জাঙ্কুককে বলল, এটা হওয়ার নয়, তুই আমার বাবাকে চিনিস না, সে কখনো তের সাথে আমার বিয়ে দেবে না। আর আর তে নিজেও রাজি হবে না আমায় বিয়ে করতে। কেন? জাঙ্কুকের এই প্রশ্নে চুপ করে গেল জেহুপ। জেহুপের জবাব না পেয়ে জাঙ্কুক ফের জিজ্ঞাসা করলো, তোর ভালোবাসাটা কি একতরফা জেহুপ? জেহুপ মৃদু মাথা দোলালো। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, হতাশ লাগছে তার। তাহলে এখন কি করবি, তেকে জানাবি তুই যে ওকে ভালোবাসিস? না। কেন? ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তার মানে ওর মনে আমাকে নিয়ে কিংবা কাউকে নিয়ে অন্যরকম কোনো অনুভূতি নেই। ইনফ্যাক্ট তোদের এই বিয়েটা হলে সবাই খুশি হবে, কারোর কোনো আপত্তি নেই। সেখানে আমি ঢুকে সবার খুশি নষ্ট করতে পারি না। তার থেকে বরং যা হচ্ছে সেটাই হোক। কিন্তু তুই তো কষ্ট পাবি, তোকে আঘাত করে আমি তো খুশি থাকতে পারবো না জেহুপ। জেহুপ ম্লান হেসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দুঃখ হোক কিংবা সুখ, কোনোটাই তো চিরস্থায়ী নয়। তার থেকে বড় কথা, তুই খুশি থাকলে আমিও খুশি। মন ভুলানোর কথা বলছিস তুই? আমি জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস। না রে, মন ভুলানো নয়, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। ওকে চোখের সামনে না দেখলে আস্তে আস্তে আমার এই ফিলিংসও শেষ হয়ে যাবে একদিন। তুই যা, আন্টি আসবে কাল তোদের বিয়ের কথা বলতে। এখন কত কাজ বলতো। জেহুপ চোখের পানি মুছে নিল। জাঙ্কুক চেয়েও আর কিছু বলতে পারলো না তাকে। বেরিয়ে গেল সে রুম থেকে। জাঙ্কুকের মা এসেছে আজ। লুসি বেগমের সাথে কথাও হয়েছে জাঙ্কুক আর তের বিয়ে নিয়ে। 2 দিন পর ছোট করে ঘরোয়া আয়োজনে বিয়ে হবে তাদের। আজ জাঙ্কুক তেকে শপিংয়ে নিয়ে যাবে। জ্যাকসনের মেয়ে ইয়ঙ্গি, তে, জাঙ্কুক আর জেহুপ রেডি হয়ে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক আর তের সামনে, ইয়ঙ্গি আর জেহুপ পেছনে সিটে বসলো। ইয়ঙ্গি বেশ হাসি খুশি আর প্রাণচঞ্চল একটা মেয়ে, মুখে তার সবসময় হাসি লেগেই আছে। এই বাড়িতে তের একমাত্র বন্ধু সে। বাড়িতে যখন কেউ তাকে কটু কথা বলতো, অপমান করতো, তে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতো, তখন একমাত্র ইয়ঙ্গিই ছিল যে তাকে সামলাতো, তাকে হাসাতো। তে নিজেও ইয়ঙ্গিকে ভীষণ ভালোবাসে। দুজনের বয়সের মাঝে খুব বেশি পার্থক্য নেই। ইয়ঙ্গি তের চেয়ে কয়েক মাসের বড়, সেই হিসাবে তে তাকে আপু বলেই ডাকে। ইয়ঙ্গি গাড়িতে বসতেই জাঙ্কুককে বলল, ভাইয়া একটা গান প্লে করেন তো। জাঙ্কুক গান প্লে করলো। ইয়ঙ্গি নাক মুখ কুঁচকে বলল, ইহ, কেউ কি চাকা খাইছে, এমন গান দিয়েছেন কেন, একটা রোমান্টিক গান দিন তো। তুমিই তবে বলো কোন গানটা দেব। ইস, ভাইয়া দেখে একটুও রোমান্টিক না, এমন চললে কিন্তু আমি আমার বোনকে আপনার কাছে দেব না। জাঙ্কুক মৃদু হাসলো। তার ভীষণ অস্বস্তি হচ্ছে, সংকোচ বোধ হচ্ছে। গাড়িতে জেহুপ আছে, তার সামনেই এসব। জেহুপ যদি আরো বেশি কষ্ট পায় এসব ভেবে সে কেমন গুটিয়ে রইল। কিন্তু তাকে আশ্চর্য করে জেহুপ বলে উঠল, ঠিক বলেছিস, বিয়ে হতে যাচ্ছে এই সময় কোথায় রোমান্টিক রোমান্টিক গান শুনবে। শিখবে কিভাবে প্রেম করতে হয়, তা না করে বেটা ছ্যাঁকা খাওয়া গান শুনছে। ওই ভালো কোনো গান দে তো। ওই যে একটা গান আছে না, আরে আতিফ আসলামের ওই গানটা, কি যেন নাম। ইয়ঙ্গি চট করেই বলে উঠল, कैसे बताए क्यों मुझको चाहे यारा बता ना पाए।
হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই দে, আমার পছন্দের গান এটা। ইয়ঙ্গির কথা শুনে জেহুপ ওকে রাগানোর জন্য বদমাইশি করে বলল, তাহলে থাক, দিতে হবে না। কেন? প্রকুচকে জেহুপের দিকে চাইলো ইয়ঙ্গি। কারণ তোর পছন্দের উপর আমার একটু ভরসা নেই, তোর পছন্দ মানেই ভেজাল, ওটা না। অন্য কোনো গান দে জাঙ্কুক। জেহুপের কথায় ইয়ঙ্গির আগে বসছে। জেহুপ অন্যদিকে ফিরে শীষ বাজাতে লাগলো। তার কাজ ছিল খেপিয়ে দেওয়া, সেটাই করেছে। এখন রাগ করুক আর গাল ফুলাক, তাতে ওর কি? টাইম স্কিপ। জেহুপ ভাইয়া, ভালোই ভালোই বলছি, ড্রেসটা আমায় দিয়ে দাও, না হলে খুশি মেরে তোমার নাক আমি ফাটিয়ে দেবো। কোমরে হাত গুজে আদেশে সুরে বলল ইয়ঙ্গি। শপিং মলে ঢুকে যেই না ইয়ঙ্গি একটা ড্রেস পছন্দ করেছে, অমনি জেহুপ তার হাত থেকে ড্রেসটা কেড়ে নিল। নাক কুচকে বলল, এই পছন্দ করার আর জিনিস পাইলি না? এটা পরলে তোকে একদম বাতরের মতো লাগবে। শুনে তো রেগে আগুন ইয়ঙ্গি। শপিং মলের মধ্যেই দুইটাতে ছোটাছুটি শুরু করে দিয়েছে। জাঁকুক আরতেই সামলে পারছে না তাদের। জাঁকুক ধমক দিয়ে উঠলো জেহুপকে। এই কি করছিস তুই? দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছিস? ওর ড্রেসটা ফেরত দে। চাকুকের ধমক খেয়ে জেহুপ সেটা ইয়ঙ্গির হাতে দিল। ইয়ঙ্গি একটা ভেঙচি কেটে তেয়ের কাছে গিয়ে আবার মনোযোগ দিল ড্রেস বাছাইতে। চাকুক জেহুপের কাছে গিয়ে বলল, সত্যি বলতে তোকে আজ সাথে করে নিয়ে আসতে চাইনি। ভেবেছিলাম ওকে আর আমাকে দেখলে তুই কষ্ট পাবি, মন খারাপ করবি, কিন্তু আসার পর আমার ধারণা বদলেছে। তুই সত্যিই অনেক স্ট্রং জেহুপ। জেহুপ একটু হেসে বলল, ভাগ্যিস স্ট্রং, না হলে কি হতো বলতো? ছেঁকা খেয়ে এতক্ষণে কেঁদে ভাসাতাম। বলেই জোরে হেসে উঠল সে। জাকুক তার কাঁধে হাত রাখলো। জোর করে হাসছিস তাই না? ভেতরে ভেতরে তো ঠিকই কষ্ট পাচ্ছিস। এমন এক সিচুয়েশনে পড়েছি আমি, না পারছি তোকে ভালো রাখতে, না পারছি নিজেকে বোঝাতে। এত গিল্টি ফিল হচ্ছে বলে বোঝাতে পারবো না। চুপ। কিসের গিল্টি ফিল হচ্ছে? কি করেছিস তুই? তুই কোনো ভুল করেছিস? কোনো অন্যায় করেছিস? না তো। তবে কি জন্য গিল্টি ফিল হচ্ছে তোর? জানি না রে। এখন বারবার মনে হচ্ছে তোর বাড়িতে না এলে বরং ভালো হতো। কোন কুক্ষণে যে সেদিন তোর সাথে আসতে গেলাম। জাগুক, তুই কিন্তু এবার মার খাবি আমার হাতে। এসব কি বলছিস তুই? দেখ, ভাগ্যে যেটা লেখা ছিল সেটা হয়েছে, আর হবেও। তুই কিংবা আমি কেউই তো বদলাতে পারবো না। শোন জাগুক, এসব বলে তুই পালিয়ে যাস না যেন। আমার কথা ভেবে থেকে ছেড়ে দিস না জাগুক, ও ভীষণ কষ্ট পাবে। আমায় কথা দে তুই। জাগুক যেভাবে বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখলো। কথা দিলাম তোকে, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওর সাথে থাকবো আমি। জেহুপের মুখে হাসি ফুটে উঠল। স্বস্তি পেলাম তোর কথাই। ওইদিকে থেকে ইয়ঙ্গি ডাক দিল ওদের। দুই বন্ধু ওখানে কি করছো? এদিকে এসো জলদি, নাইলে কিন্তু দোকানের সব ড্রেস নিয়ে তোমাদের নামে বিল করে এখান থেকে চলে যাব, তখন বুঝবে ঠেলা। এদিকে এসো। ইয়ঙ্গির হাত পেয়ে দুজনে সেদিকে গেল। বেআইন আসবো? জেনি বেগমের কণ্ঠস্বর বেশি আসতেই জাকুকের মা জিন বেগম সেদিকে হাসি মুখে চাইলেন। জি বেন, আসুন আসুন। অনুমতি পেয়ে ঘরে ঢুকলো জেনি বেগম। বেডের উপর গিয়ে বসে পড়লেন তিনি। তা বেআইন, বিয়েতে যে রাজি হলেন, শুনেছেন কেন আপনার ছেলে মেয়েটাকে বিয়ে করতে চাই? খুঁড়িয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি প্রশ্ন করলো জিনি। জাকুকের মা জিন হাসি মুখে উত্তর দিল, ছেলে আমায় বলেছে মেয়ে তার পছন্দ, আর ছেলের পছন্দ মানেই আমার পছন্দ বেআইন। আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। জাকুকের মায়ের উত্তরটা বিশেষ পছন্দ হলো না জিনের। তিনি নাক মুখ কুঁচকে বলে উঠলেন, ও আবার কেমন কথা বেআইন? যে মেয়েকে ঘরের বউ করে তুলতে চান তার স্বভাব চরিত্র কেমন সেটা জানতে চান না? না বেআইন, আমার ছেলের পছন্দের উপর আমার ভরসা আছে। আমি জানি ও যেমন তেমন মেয়েকে বিয়ে করবে না। তাও একটু জেনে নিন বেআইন। বলা তো যায় না, এবার হয়তো আপনার ছেলের সিদ্ধান্তটা ভুল। যে মেয়েকে ঘরে বউ করতে চাইছেন তার স্বভাব চরিত্র তো ভালো না। তার প্ল্যানেই তো আজকে বিয়েটা হচ্ছে। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বললেন জেনি বেগম। জাকুকের মা সেসবে কান দিলেন না। তিনি মুখে হাসি রেখেই জবাব দিলেন, তাই বুঝি বেআইন? তবে তো বলতে হয় মেয়ে বেশ বুদ্ধিমতী। আমার ছেলের মতো হীরের টুকরাকেই বেছে নিয়েছে ফাঁসানোর জন্য। এমন বুদ্ধিমতী বৌমাই তো খুঁজছিলাম বেআইন এতদিন। কি কপাল দেখুন তো, কোনো কষ্ট না করেই মনের মতো বৌমা পেয়ে গেলাম। বলেই হেসে উঠলেন জিন বেগম। জিনের মুখটা শুকিয়ে গেল একদম। তিনি কোনো কথা না বলেই উঠে দাঁড়ালেন। জাকুকের মা তড়িঘড়ি করে বলে উঠলেন, ও কি বেআইন, উঠে পড়লেন যে? বসুন না, এই মাত্রই তো এলেন। না থাক, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। কপাল পড়লে পড়বে আপনার, আমার তাতে কি? আমার সাবধান করার কথা ছিল, করেছি। বলেই কটকট পায়ে হেঁটে বেরিয়ে গেলেন রুম থেকে। জাগুকের মা মুখ টিপে হেসে উঠল। তিনি এই বাড়িতে এসে বেশ ভালো করেই বুঝতে পেরেছেন জেনি বেগমের মতিগতি। তিনি যে চান না তেয়ের সাথে জাগুকের বিয়েটা হোক, সেটাও বুঝতে বাকি নেই তার। ওরা চারজন শপিং শেষ করে বেরিয়ে পড়লো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রাস্তায় ফুচকাওয়ালা দেখে ইয়ঙ্গি জেদ ধরলো সে ফুচকা খাবে। জেহুপ তাকে বারণ করলো এসব না খেতে, কিন্তু ইয়ঙ্গিও কম যায় না, সে কারোর কথা শুনবে না। জেহুপ নাক মুখ সিটকে বলল, ইয়াক, চি, এইসব খায় কেউ?
তুই জানিস না এই ফুচকা কিভাবে বানাই? ময়লা পানি বাসি মশলা দিচ্ছে ওতে, পেট খারাপ করবে তোর। করুক, করলে তুমি ওষুধ কিনে দিবা, তাও আমি ফুচকা খেয়েই ছাড়বো। আমি ওসব ওষুধ ফষুধ কিনতে পারবো না, পেট খারাপ করবে তোর, বাথরুমে আসা যাওয়া করবি তুই, তখন বুঝবি ঠেলা। গুরুজনদের কথা না শোনার ফল। কে গুরুজন? কেন আমি? আমি তোর গুরুজন, ভুলে গেছিস? গুনে গুনে 4 বছর 5 মাস 16 দিনের বড় আমি তোর, সম্মান দিয়ে কথা বলবি আমায়। আচ্ছা দাদু, সম্মান দিয়েই কথা বলবো। এবার ফুচকা কিনে দেন প্লিজ। দাদু, পিটানি খাবি তুই? ও মা, কেন? এই না বললে রেসপেক্ট দিতে, তা সেটাই তো করছি। উফ, থামো তো তোমরা, কি শুরু করেছো? সেই বাসা থেকে যখন বেরিয়েছি তখন থেকে ঝগড়া করেই চলেছো। তের ধমকে দুজনেই চুপ করে গেল। জাঙ্কুক বলে উঠল, আর যেহুক, তুই বা মেয়েটার পেছনে লাগছিস কেন? ও খেতে চাই, খেতে দে, খাবে খাক, আমার কি তাতে? অসুস্থ হলে ও হবে, কষ্ট হলে ওর হবে, আমার তো কিছু হবে না। গাছারা ভাব নিয়ে বলল যেহুক। ইয়ঙ্গি ভেঙচি কেটে বলল, এমন করতেছে যেন আমি এর আগে কখনো ফুচকা খাইনি। তখন কি অসুস্থ হয়েছিলাম? হয়নি তো, তবে এবার কেন হব? থামো তোমরা, চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। চাকুকের কথায় ইয়ঙ্গি বিজয়ের হাসি দিল। যাওয়ার সময় জেহুপের দিকে ফিরে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। টাইম স্কিপ। জেহুপ ভাইয়া, তুমি দেখতে ভালোবাসো? ইয়ঙ্গির আচমকা প্রশ্নে থতমত খেয়ে গেল জেহুপ। ও কিভাবে জানলো এসব? প্রশ্ন করতে গিয়েও থেমে গেল সে। ইয়ঙ্গি জেহুপের মুখের দিকে চেয়ে আছে উত্তরের অপেক্ষায়। জেহুপ থেমে থেমে জিজ্ঞাসা করলো, তোকে এসব কে বলেছে? কেউ বলেনি, আমি নিজে কানে শুনেছি তোমায় বলতে। তুমি জাঙ্কুক ভাইয়াকে বলছিলে। ইয়ঙ্গি সোজা সাপটা উত্তর। জেহুপ একটু দম নিয়ে বলল, যা জানিস ভুলে যা, তুই এখন অন্য কারো। আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। শুনেছিস, এখন যা। ইয়ঙ্গি 2 পা এগিয়ে গিয়ে আবার থেমে গেল। পেছনে ফিরে বলল, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, তাই না ভাইয়া? ইয়ঙ্গির এমন কথাই জেহুপ প্রকুচকে বলল, হঠাৎ এমন বলছিস যে? না, এমনি, বলেই ছুটে বেরিয়ে গেল সে। জেহুপ সেদিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। 4 দিন পর তে আর জাঙ্কুকের বিয়ে। পুরোদমে বিয়ের তোড়জোড় চলছে। লুচি বেগম কোনো কিছুর কমতি রাখছেন না। যদিও তার ছেলেদের এসব ঠিক পছন্দ হচ্ছে না, তারা আয়োজনের অংশও নিচ্ছে না। যতটুকু না করলেই নয় ততটুকুই করছে। লুচি বেগম এক বিকেলে জাঙ্কুকের মাকে ডেকে পাঠালেন। ডেকেছিলেন বড় মা? লুচি বেগম হাসি মুখে জবাব দিলেন, হ, আসো আসো, ভেতরে আসো। তা এইখানে কোনো অসুবিধা হইতাছে না তো? না বড় মা, আপনি থাকতে আবার কিসের অসুবিধা? হ, কিছু হইলে আমারে কইবা, দ্বিধা করবা না। জি। যে কথা কইবার জন্য ডাকলাম তোমারে, শুনো, আমার তেইডারে তো তোমারে দিয়া দিতাছি, ওর কোনো অযত্ন তুমি কইরো না মা। কোনো সমস্যা হইলে আমারে কইও, আমি যতদিন বাচ্চা আছি ওগো সব সুবিধা অসুবিধা আমি দেখমু। উনি মারা যাওয়ার আগে আমার হাত দুখানা ধইরা আমারে কইয়া গেছিল, আমার মাইয়া আর তার বাচ্চাটারে তুমি দেখা রাখো লুসি। উনি তো চইলা গেলেন, এত বড় দায়িত্ব আমারে দিয়া গেলেন। 2 দিনই বাড়িতে থাকতে কিছু তো বুঝছো। আমার 2 পোলা বিশেষ সুবিধার না, আমি না থাকলে ওগো যে কেউ দেখবো না, আমার জানা আছে। আমার মাইয়া ডারে তো না খাওয়াই মাইরা ফেলবো। আমি চাই আমার নাতনিটার অন্তত একখান গতি যেন করতে পারি। দম ছাড়লেন লুচি বেগম। চাকুকের মা লুচি বেগমের হাত ধরে আশ্বস্ত করে বললেন, আপনি চিন্তা করবেন না বড় মা, আমি কথা দিচ্ছি আপনাকে, আমার ছেলে কেমন তা আমি জানি। ও তেই মায়ের কোনো অযত্ন করবে না, এতটুকু ভরসা আপনি রাখতে পারেন ওর উপর। জানি রে মা, দাদুভাই যে কেমন তা আমি এতদিনে একটু হইলেও বুঝতে পারছি। দাদুভাই বড় ভালো ছেলে, এর জন্যই তো আমি ওরে তেড়ে দিবার জন্য রাজি হয়েছি। স্বস্তির নিঃশ্বাস নিলেন জিন বেগম। তে বিকেলে ছাদে উঠলো জামা কাপড় তুলতে। জাঁকুকও তখন ছাদে ছিল। তে তা খেয়াল করেনি। পেছন থেকে জাঁকুক তাকে ডাকলো, তে এদিকে এসো। জাঁকুকের কণ্ঠে চমকে উঠে পিছু ফিরলো তে, লজ্জা পেল বেশ। জাঁকুকের মুখে নিজের নাম শুনে ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো তার পাশে। জাঁকুক পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো, তের দিকে চেয়ে বলল, হাত দাও। তে কিছু বুঝতে না পেরে চেয়ে রইল জাঁকুকের মুখ পানে। জাঁকুক তার হাতটা ধরে নিজের হাতের মুঠোয় নিল। জাঁকুকের স্পর্শ পেরিয়ে তে লজ্জায় গুটিয়ে গেল। দেখো তো পছন্দ হয় কিনা। চাকুকের কথা শুনে তে তার হাতের দিকে চাইলো। ধূসর রঙের একটা ছোট্ট বক্স তার হাতের মুঠোয়। তে খুললো সেটা, ভেতরে একটা প্যান্ডেন্ট। পছন্দ হয়েছে? তে মাথা দুলিয়ে জবাব দিল, হ্যাঁ। চাকুক সেটা নিল। পরিয়ে দেওয়ার জন্য এগিয়ে গেল তের দিকে। তে লজ্জায় 2 পা পিছিয়ে গেল। চাকুক মুচকি হাসে। তের হাত ধরে আবার নিয়ে আসে নিজের কাছে। পরম যত্নে প্যান্ডেন্টটা পরিয়ে দেয় তার গলায়। তের কাঁধে হাত রেখে কানের কাছে পিস পিস করে বলে, তোমায় অর্ধেক নিজের করে নিলাম, বাকিটা বিয়ের দিন করে নেব।
তে লজ্জা পায় ভীষণ, দৌড় দেয় জাকুকের হাত ছেড়ে নিজের ঘরে এসে দরজা আটকে দিল তে। কি অদ্ভুত অনুভূতি, এমনটা আগে কখনো হয়নি তার। আচ্ছা, এই অনুভূতি কেন হচ্ছে তার? সে কি তবে জাকুকের প্রেমে পড়ে গেল সত্যি? কি জানি। তবে যাই হোক, তার বেশ ভালোই লাগছে। যতটা সুখ সে আশা করেছিল তার থেকেও কয়েক গুণ বেশি সুখ এখন পাচ্ছে। কি জানি বিয়ের পর কি হবে, সবকিছু এমনই থাকবে তো? ভয় হয় তের। তার কপালটা তো জন্ম থেকেই খারাপ, ভালো কিছু খুব কমই পেয়েছে সে জীবনে, অল্পতেই খুশি সে। কিন্তু কথায় বলে না, যে অল্পতেই খুশি তার সেই অল্পটুকুও মেলে না। তের মা দরজা ধাক্কায়। তে, মা দরজাটা খুল। দরজা আটকে কি করছিস? তে তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। তের মা মেয়ের লাল টুকটুকে গাল দেখে জিজ্ঞাসা করেন, কি হয়েছে রে তোর, এমন লজ্জায় লাল হয়ে আছিস কেন? মায়ের প্রশ্নে তে থতমত খেয়ে যায়। মা কিভাবে বুঝলো যে সে লজ্জা পাচ্ছে? মায়েরা কেন সব বুঝে? তে আড়াল করার চেষ্টা করলো। কই, কিছু হয়নি তো মা। সত্যি কিছু হয়নি? আমার মন যে বলছে কিছু একটা হয়েছে। বল না রে মা। তে পরে মহাবিপাকে। এখন সে মাকে কিভাবে বলবে? আর কে বা বলবে? তার জামাই তাকে উপহার দিয়েছে। ইস, লজ্জা করবে না বুঝি তার? ভেবেই আরো লাজুক হয়ে ওঠে তে। মায়ের নজরে এটাও পড়ে যায়। জামাইয়ের কথা ভাবছিস বুঝি, তাই এত লজ্জা পাচ্ছে মেয়ে আমার। ধুর, কি যে বলো না মা তুমি। তে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফেরে। মায়ের থেকে কিছু আড়াল করা যায় না। তের মা মেয়ের কাঁধে হাত রাখলেন, দুহাতে মুখ উঠিয়ে ধরে বললেন, এমনই খুশি থাক মা সবসময়। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তোর বাবা মারা যাওয়ার পর তো ভুলেই গিয়েছিলাম খুশি কি জিনিস, সুখ কেমন। কিন্তু এখন তোকে দেখে পুরনো কথাগুলো খুব মনে পড়ে এই সুখের কথা, যেটা তুই এখন পাচ্ছিস। আমি খুব করে চাই জানিস তো, তোর কপালটা যেন আমার মতো না হয়। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। তে জড়িয়ে ধরে মাকে। তের আজ এঙ্গেজমেন্ট, খুব ছোট করে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। তেকে সাজাচ্ছে ইয়ঙ্গি। গেরুয়া রঙের একটা শাড়ি পরা, মাথায় ঘুমটা, তার উপর হালকা মেকআপ। ব্যাস, এতেই যেন তেকে একদম অপসরি লাগছে। ইয়ঙ্গি নিজের চোখে কাজল নিয়ে তের থুতনিতে লাগিয়ে দিল। এই যে, নজর টিকা লাগিয়ে দিলাম, আর কারোর নজর লাগবে না আমার বোনটার। তে মুচকি হাসলো। বাইরে দরজায় টোকা দেওয়ার শব্দ ভেসে এলো, সাথে কারো গলার খাকারির আওয়াজ। কে? তে আর ইয়ঙ্গি দুজনে একসাথে পিছনে ফিরলো। দরজায় জিহুব দাঁড়িয়ে আছে। ইয়ঙ্গি উঠে গেল। কি হয়েছে ভাইয়া, তুমি এখানে? জিহুবের নজর যেন সরছেই না তের ওপর দিকে। ইয়ঙ্গি বুঝতে পারলো কোথাও যেন কষ্ট হলো তার। কেন হলো সে জানে না। সে তুড়ি মেরে জিহুবের হুঁশ ফেরালো। ভাইয়া? কিছু বলবি? তুমি এখানে কেন? এটা দিতে এলাম, একটা ছোট লাল বাক্স। সেটা ইয়ঙ্গির হাতে দিয়েই চলে গেল জিহুব। ইয়ঙ্গি সেটা নিয়ে তের কাছে এলো, খুললো বক্সটা। তাতে দুটো চুড়ি, সোনার, উপরে পাথর বসানো, দেখতে বেশ সুন্দর লাগছে। এটা কি ভাইয়া কিনেছে? ইয়ঙ্গি প্রশ্ন করলো। তে বলল, কি জানি, ভাইয়া আবার এসবও কিনতে পারে। আমি তো জানতাম ভাইয়া এসব পছন্দ করে না। যাই হোক, ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। চুড়ি দুটো ভীষণ সুন্দর। দুজনে বসে দেখছিল। ঠিক তখন জিহুব আবার এলো রুমে। এবার আর দরজায় নক করলো না, ডিরেক্ট রুমে ঢুকে গেল। ঢুকে ইয়ঙ্গির হাতে ধরে তাকে দাঁড় করালো। ইয়ঙ্গি ঘাবড়ে গেল। জিহুব পকেট থেকে একটা গাছড়া বার করে তার হাতে ধরিয়ে দিল। এটা তোর জন্য, বলেই যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল। দুজনে হতভম্ব হয়ে সেদিকে চাইলো। ইয়ঙ্গির খুশি দেখে কে? গাছড়াটা বারবার নড়ে চড়ে কাছে এনে গন্ধ শুকছে সে। ইস, জিহুব ভাইয়া এই প্রথম তাকে কোনো গিফট দিয়েছে। তে তার কাঁধে হাত রেখে বলল, বাহ আপু, এটা বুঝি তোমার এত পছন্দ হয়েছে? হয়েছেই তো, পছন্দের মানুষের দেওয়া উপহার পছন্দ হবে না? তাই হয়। মুখ ফসকে বলে ফেললো ইয়ঙ্গি। তে তো অবাক। সে হুট করে ইয়ঙ্গির সামনে গিয়ে দাঁড়ালো। ইয়ঙ্গি তো লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তে তার মুখে ধরে নিজের দিকে টেনে নিল। দেখো এদিকে, কি বললে তুমি? তুমি ভাইয়াকে পছন্দ করো? কবে থেকে? আমাকে এতদিন কিছু বলনি কেন? বলিনি তার কারণ আমি নিজেই জানতাম না জিহুব ভাইয়ার প্রতি আমার একটা ফিলিংস আছে। বুঝলাম যখন, তখন জানানোর পরিস্থিতি ছিল না। তোকে নিয়ে এত কিছু হয়ে গেল যে জানানোর সুযোগই পেলাম না। তে রাগ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। ইয়ঙ্গি কান ধরে তার সামনে গিয়ে দাঁড়ালো। সরি, ভুল হয়ে গেছে বোন আমার। আমার তোকে আগে জানানো উচিত ছিল। এবার মতো ক্ষমা করে দে তোর এই বোনটাকে। ঠিক আছে, ক্ষমা করতে পারি, একটা শর্তে। হ্যাঁ বল, কি শর্ত? গাছড়াটা আমায় দিতে হবে, তবেই ক্ষমা করতে পারি তোমায়। ইয়ঙ্গি তড়িৎ গতিতে সেটা নিজের দিকে টেনে নিল। মুখটা কাঁদো কাঁদো করে বলল, না প্লিজ না, অন্য কিছু চা, আমি দেবো, কিন্তু এটা না। বোন আমার, এই প্রথমবার তার থেকে কিছু পেয়েছি, সেটাও তুই নিয়ে নিবি? তে হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম, তুমি দেখি সিরিয়াস হয়ে গেলে। আমার কিচ্ছু চাই না, এরপর থেকে শুধু আমার থেকে কিছু লুকিও না। লুকাবো না, কথা দিলাম। ইয়ঙ্গি জড়িয়ে ধরলো তেকে। তেও তাকে জড়িয়ে ধরলো।
এঙ্গেজমেন্ট সন্ধ্যায় হয়ে গেছে, রাত বাজে 10টা। তে ছাদে হাঁটাহাঁটি করছে, লজ্জা পাচ্ছে সে একা একাই। এটা ভেবে যে আজ থেকে অন্য কারোর নামে লিখিত হয়ে গেছে। পুরোপুরি না হলেও বেশ অনেকটাই। বিয়ে তার 2 দিন পর। মনে পড়েছে জাগকের সেই চাহনি, আংটি পরানোর সময় কেমন করে যেন তাকাচ্ছিল তার দিকে। মনে পড়তেই লজ্জায় গুটিয়ে গেল তে। ঠিক এমন সময় পেছন থেকে কারোর নিঃশ্বাসের শব্দ পেল সে। পেছনে ফিরতে জাগককে দেখে সে যেন জমে গেল। সে পালাতে চাইল কিন্তু পারল না। তার আগেই জাগক তার ওড়না টেনে ধরলো। লজ্জায় জাগকের মুখের দিকে তাকাতে পারছে না তে। জাগক একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। তের বুকে ধুকপুকানিও তত বাড়ছে। জাগক তের একদম কাছে চলে এলো। তে চোখ বন্ধ করে নিল। জাগক তার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। এদিকে তাকাও। জাগকের কথা তের কানে প্রবেশ করলো, তবুও সে কোনো নড়াচড়া করলো না, চোখও খুলল না। শুধু ধীরে ধীরে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। জাগক আবারও বলল, এদিকে তাকাও বউ। জাগকের মুখে বউ ডাক শুনে তের হার্টবিট এতখানি দ্রুত হয়ে গেল যে তে মনে হতে লাগলো সেটা বুঝে এক্ষুনি বেরিয়ে হাতে চলে আসবে। লজ্জা পাচ্ছ? বেশ বেশ, লজ্জা পেলে তোমায় কেমন লাগে দেখতে ইচ্ছা করছে। তে ঠোঁটের কোণে লাজুক হাসি। জাগকও হাসলো মিটিমিটি। সেটা অবশ্য তের নজরে পড়ল না। এই আবেগঘন মুহূর্তেই হঠাৎ কারোর ভারী গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো দুজনের গানে। এটা প্রেম প্রীতি করার জায়গা না, এসব অন্য কোথাও গিয়ে করবে, এ বাড়িতে এসব চলবে না। কথাটা বলল জেনি। জাগক আর তে সেদিকে চাইল। ছাদের অল্প আলোয় জেনি বেগমের গম্ভীর মুখখানা নজরে পড়ল দুজনেরই। তে সুযোগ পেয়ে দৌড়ে চলে গেল নিচে। জাগক গেল না। সে জেনি বেগমের মুখের উপর বলে উঠল, দাদিমা যেখানে আমায় এই অনুমতি দিয়ে রেখেছে সেখানে আপনার কথা আমি কেন শুনবো? আর আমি অন্য কোনো মেয়ের সাথে কিছু করছি না। আপনি হয়তো ভুলে গেছেন ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। না বলিনি, তাই বলে তোমরা সবার সামনে এমন বেহায়াপনা করবে? বেহায়াপনা? ঠিক কোনটাকে আপনি বেহায়াপনা বলছেন বলুন তো? ও আমার হবু বউ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওর সাথে আমার। হ্যাঁ তো, বিয়ে তো হয়নি এখনো, আর তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার বাবা মাকে তুমি এসব শিখিয়েছে? জাগক মুচকে এসে বলল, আমার বাবা মা আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন, নয়তো যতটুকু রেসপেক্ট আপনি পাচ্ছেন আমার থেকে ততটুকুও পেতেন না। আজ তে আর জাগকের বিয়ে। ঘরোয়া আয়োজন করবে বলেও বেশ বড়সড় আয়োজনই হয়েছে। আয়োজন করেছে জাগকের মা জিন বেগম। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তিনি কোনো ত্রুটি রাখতে চাননি। জাগক বর বেশে বসে আছে, তার পাশে জেহব। তাকে আজ বেশ হাসি খুশি দেখাচ্ছে। জাগকের মনে ভয় হচ্ছে। না, তেকে হারিয়ে ফেলার নয়, বন্ধুকে হারিয়ে ফেলার ভয়। যদি জেহব কোনো ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, একটু বেশি খুশি লাগছে তাকে, এটাই জাগকের ভয়ের কারণ। জাগক ডাকলো জেহবকে। জেহব এসে বসলো তার কাছে। কি ব্যাপার বরমশাই, হঠাৎ আমাকে তলব করলেন কেন? তোর ব্যাপারটা কি বলতো? এমন লুকিয়ে লুকিয়ে থাকছিস কেন আমার থেকে? লুকিয়ে থাকছি? আমি? কি বলছিস এসব? ঠিকই তো বলছি, সে কখন থেকে আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, কিন্তু আমার ধারে পাশেও আসছিস না। আরে বাবা, বিয়ে বাড়িতে কি কম কাজ থাকে? কাজে ব্যস্ত আছি আমি, আমার দায়িত্ব কি কম নাকি? হ্যাঁ। ও আচ্ছা, সব কাজ তোকে দিয়ে দিয়েছে তাই না? রাগ করছিস কেন? আচ্ছা বল, কি বলবি? আমি শুনছি তোর কথা। তোর মতিগতি কি বলতো? আমি কিন্তু বুঝতে পারছি না তোকে ঠিক করে। তুই আমাকে বুঝতে চাইছিসই বা কেন? একটু পর তোর বিয়ে, তুই সেটাতে ফোকাস কর। জেহব, কি হয়েছে তোর? তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? না তো, তোর এমনটা কেন মনে হলো? মনে হলো তার কারণ। দীর্ঘ নিঃশ্বাস ফেললো জাগক। তুই আমার বন্ধু, আর আমি আমার বন্ধুকে হারাতে চাই না, কোনো কিছুর বিনিময়েই না। আরে বোকা, তুই আমাকে হারাতে যাবি কেন শুধু শুধু? কি বলছিস এসব? ঠিকই বলছি, বন্ধুর পছন্দের মেয়েকে বিয়ে করছি, বন্ধুত্ব হারানোর ভয় তো থাকবেই। তুই এতক্ষণ তবে এটা নিয়েই কথা বলছিলি? হো হো করে হেসে উঠলো জেহব। জাগক অবাক হয়ে বলল, হ্যাঁ কেন? এটা কি ভয় পাওয়ার মতো নয়? একদমই না। ভয় কেন পেতে যাবি শুধু শুধু? চিন্তা করিস না, আমি তোর বউকে নিয়ে পালাবো না। মার খাবি তুই। আরে মজা করছি, এখন কি মজাও করতে পারবো না তোর সাথে? ওসব ছাড়, একটা কথা জিজ্ঞাসা করার ছিল তোকে। কি কথা বল। আমার মনে হয় ইয়ঙ্গি তোকে পছন্দ করে। অবাক হয়ে তাকালো জেহব। কি বলছিস এসব? ঠিকই বলেছি, তোর এমনটা কেন মনে হলো? আমি নিজের কানে শুনেছি, থেকে বলছিল ইয়ঙ্গি ও তোকে ভালোবাসে। কি বলছিস এসব আবোল তাবোল? তোর আমার মুখ দেখে মনে হচ্ছে আমি আবোল তাবোল বকার মতো মুডে আছি? জব সিরিয়াস হলো। জাগো কি সত্যি বলছি? প্রশ্ন করলো তাকে। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ, ঠিক করে শুনেই তোকে বলেছি। আচ্ছা তুই বস, আমি আসছি বলেই উঠে পড়লো জেহব। তার চোখ খুঁজছে কাউকে, খুঁজতে খুঁজতে ধাক্কা খেলো কারোর সাথে। সরি সরি, আমি আসলে ইয়ঙ্গি। ইয়ঙ্গিও পড়ে যেতে যেতে সামলে নিল তাকে। একটা সাদা লেহেঙ্গা পরেছে সে আজকে, কি স্নিগ্ধ লাগছে তাকে দেখতে।
চেহু ভাইয়া, তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? ধাক্কা দিয়ে তো ফেলেই দিচ্ছিলে আমাকে। আমি কোথায় যাচ্ছিলাম সেটা ইম্পর্টেন্ট নয়, তুই এখন ছুটে ছুটে কোথায় যাচ্ছিলিস সেটা বল। আরে আমি তো মা ডাকছিল এদিক থেকে, তাই যাচ্ছিলাম। মিথ্যা বলল ইয়ঙ্গি। সে তো ছুটছিল জিহুপের খুঁজে, তাকে দেখবে বলে। জিহু ভ্রু কুঁচকে বলল, সত্যি কাকিমা ডাকছিল নাকি 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 বিয়ে বাড়িতে ছেলে দেখে বেড়াচ্ছিস? এই আমার খেয়ে দে কাজ নাই, আমি ছেলে দেখে বেড়াবো? ওসব কাজ এই ইয়ঙ্গি করে না, সে আমার ভালো করেই জানা আছে। আমি কি চিনি না তোকে? সত্যিই চেনো আমায়? জানো আমাকে? কেন জানবো না, ছোট থেকেই দেখছি তোকে। তবুও তো চিনলে না, বুঝলে না আমার মন। মানে কি বলতে চাইছিস, পরিষ্কার করে বল। কিছু না। ইয়ঙ্গি যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে তার হাত চেপে ধরলো জিহুপ। কোথায় পালাচ্ছিস? পালাচ্ছি মানে? পালাবো কেন? আমার থেকে পালিয়েও যেতে পারবি না তুই। কেন? আমি যদি যেতে চাই কে আটকাবে আমায়? আমি। বুকের ভেতরটা থক করে উঠলো ইয়ঙ্গির। মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি বুঝতে পারছিস না? না, আমি বুঝিয়ে দিচ্ছি, চল আমার সাথে। ইয়ঙ্গি অবাক হয়ে শোধায়, কোথায়? প্রশ্ন করিস না। জিহুপ ইয়ঙ্গিকে নিয়ে বেরিয়ে গেল। নিজের বাইকে বসে স্টার্ট দিল বাইক। কোথায় যাচ্ছে ইয়ঙ্গি জানে না, শুধু জানে তার ভরসার মানুষটা তার হাত ধরে রেখেছে। যেখানে নিয়ে যাক না কেন সে চোখ বন্ধ করে তার সাথে যাবে। ওদিকে বিয়ের আসরে কাজী সাহেব হুকুম দিলেন মেয়েকে নিয়ে আসার জন্য। লুসি বেগম নিজের নাতনিকে আনতে গেলেন। তে সেজেগুজে বসে আছে বিছানায়। লুসি বেগম গিয়ে তার পাশে বসলেন। নাতনির মুখে হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। বাহ, আমার নাতনিটারে আজ কি সুন্দর লাগতাছে, একদম তোর মায়ের মতোই হইছস। তে মুচকি হাসে। তার বড় মামি ছোট মামি সবাই সেখানে আছে। চিনি বেগমের কেমন জানি আজ মনটা বড্ড কেমন করছে। লুসি বেগম যখন থেকে নিয়ে বেরিয়ে আসতে যাবেন ঠিক তখনই তে চিনি বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। লুসি বেগমকে ইশারায় অপেক্ষা করতে বলল। জিনির দিকে তাকিয়ে বলল, এতগুলো দিনেও তোমার মন আমি জয় করতে পারিনি ছোট মামি। তবে এত বছরে যে কষ্টটা তুমি আমায় দিয়েছো, তোমার একটা ভুল আমার সব কষ্ট লাঘব করে দিয়েছে, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। একটা কথা তোমায় বলি, ইয়ঙ্গি আপুর উপর নিজের পছন্দকে ঝাঁপিয়ে দিও না। আপুর পছন্দের একজন আছে, পারলে তার সাথেই তার বিয়ে দিয়ে দিও। আপু খুব খুশি থাকবে। আপু আমার বড্ড আপন, সারাটা জীবন আগলে রেখেছে আমায়। আমি কোনোদিন চাই না আপুর খারাপ থাকুক। জিন বেগম অবাক হয়ে বললেন, পছন্দের মানুষ আছে মানে? কে সে? জিহুপ ভাইয়া। আর আমার মনে হয় ভাইয়াও আপুকে পছন্দ করে। পারলে ওদের চার হাত এক করে দিও। বলেই লুসি বেগমের হাত ধরে বেরিয়ে এলো তে। জেনে বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন সেখানে। তেকে নিয়ে জাঙ্গুকের পাশে বসানো হলো। জাঙ্গুক থেকে দেখে মুগ্ধ দৃষ্টিতে চাইলো তার দিকে, ইশারায় বোঝালো তাকে আজ বেশ সুন্দর লাগছে। তে মুচকি হাসলো। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। অতঃপর দুজনের জন্ম জন্মান্তরে বন্ধন বাঁধা হলো একশতই। একটা নদীর পাড়ে এসে গাড়ি থামালো জেহুপ। ইয়ঙ্গিকে ইশারা করলো গাড়ি থেকে নামতে। ইয়ঙ্গি নামতেই জেহুপ তার সামনে হাঁটু গেড়ে বসলো। ইয়ঙ্গি অবাক হয়ে জেহুপের কাণ্ড দেখে গেল শুধু। আমি তো একটা ছন্নছাড়া মানুষ, আমার জীবনটাকে গুছিয়ে দেবে ইয়ঙ্গি? তোর মতো একটা গুছিয়ে রাখা মেয়ে যে বড্ড অভাব আমার। আমার হয়ে যাবে ইয়ঙ্গি? ইয়ঙ্গির চোখে পানি, সে মাথা দুলিয়ে বলল, আমি তো সেই কবে থেকেই যেতে চাই তোমার কাছে, তুমি তো নাও না। এই যে নিতে এলাম তোকে, চল আমার সাথে। কোথায়? জানি না, এ পথের কোনো শেষ নেই। তুই যাবি আমার সাথে? যাব। যেখানে নিয়ে যাবে যাব। জিহুপ উঠে দাঁড়ালো। ইয়ঙ্গি জড়িয়ে ধরলো তার জিহুপ ভাইয়াকে। জিহুপও শক্ত করে আগলে নিল তাকে। ইয়ঙ্গি তার বুকে মাথা রেখে বলে উঠল, তুমি যে তেকে ভালোবাসতে, তাহলে আমায় কখন ভালোবাসলে? এখনো বাসিনি তো। ইয়ঙ্গি মাথা তুলল, অভিমানী সুরে বলল, মানে তাহলে এসব কি ছিল? ভালোবাসতে চাই তোকে। ভালোবাসা কি একদিনের হয়? আমি তোকে ভালোবাসতে চাই ইয়ঙ্গি, দিবি ভালোবাসতে আমায়? আবার জড়িয়ে ধরলো জিহুপকে সে। দূরে কোথাও একটা গান বেজে উঠল, মনের কিনারে চলে আই, এলোমেলো করে দিয়ে আমায়। সমাপ্ত। আসসালামু আলাইকুম আমি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাইবা। আর এখন কিছু কিছু আবার মার্কা পোলা বানাই এসে বলবো, গল্পটা একদমই বাজে হয়েছে, কারণ গল্পের মধ্যে কোনো নোংরামি নাই। মানে তোমরা ভাষ্যমতে গল্পের মধ্যে কোনো রোমান্টিক নাই। তো রোমান্টিক যথেষ্ট ছিল, সবসময় এরকম মানে বাবজুটটা রোমান্টিক দেখা ভালো না। মাঝে মধ্যে এরকম স্নিগ্ধ সুন্দর গল্প দেখতে হয়। তো যাই হোক, গল্পটা ওপেন এন্ডিং ছিল, তাই এন্ডিংটা এরকম একটু অগোছালো, তাও আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, তোমরা আবার মার্কা কমেন্টস করো না, একদমই করো না। তো আমি জানি
অনেকে আমার লাস্টের কথাগুলো শুনতো না, যার কারণে এই আবাল মার্কা কমেন্টস গুলাই করবো যায়। যাই হোক, এই ডরে যদি আমি কমেন্টসই পড়তাম না, পড়লে আমার দুঃখ লাগে যাইব কাপড়ে। না, কই কমেন্টস পড়তাম না, এরপরও যাই পড়া লাই, পড়া কিছু কিছু ভুলা মানে কমেন্টস পড়া মন ডাই করে উগান্ডা যাইতাম গা, দূর ভাল লাগে না। আচ্ছা তাহলে এই গল্পটা থেকে বিদায় জানাই। আর একটা কথা কই, আজকে 25 তারিখ, মানে এই গল্পটা আমি বয়স দিছি আজকা, মানে 25শে জুলাই। আমি জানি না এই গল্পটা আমি কবে চ্যানেলও দিমু, বুঝছো? তো আজকে কালকে বহুত বড় আলসা হয়ে গেছি গা, এডিট করতাম একদমই মন ছানা। আচ্ছা বেশি ফান্নামি দুরু বেশি ফের করে লাইতাছি জায়গা। তোমরা তো জানোই, তোমরা জুমুরাপু কত মানে বাচাল টাইপ পেরপেরা। তোমরা জুমুরাপুর বেশি কথা কই এক কথাই। আচ্ছা তাহলে জায়গাটা আল্লাহ হাফেজ, বাই বাই। জানাঙ্গিও শোনো, আর মিস তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। স্টুপিড আর্মি গন, ছ্যা।